আমি যখন বার অ্যাট ল শেষ করে দেশে প্র্যাকটিসের জন্য ব্যাক করলাম, তখন আমাকে আমার কর্মক্ষেত্র শুরু করার জন্য আমি বেছে নিলাম তৎকালীন বাংলাদেশের আইন পেশায় যদি টপ 3টা চেম্বারের একটা চেম্বার বলতে হয়, সেটা ছিল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের ল কাউন্সিল। সেখানে আমি কাজ শুরু করি। কাজ শুরু করার কয়েকদিন পরই আমাকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব আমাকে বললেন যে আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে যে জামায়াতের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে যুদ্ধাপরাধের মামলা শুরু হতে যাচ্ছে, সেই মামলার কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি একটা টিম তৈরি করছি। সেই টিমে সবাইকে নির্দিষ্ট দায়িত্ব থাকবে, তোমার কোনো নির্দিষ্ট দায়িত্ব নাই। তাই বলুন, স্যার আমি কী করবো? বলে, তুমি আমাকে সহযোগিতা করবা, এটাই তোমার দায়িত্ব। তুমি আমার স্পেশাল এইড, তুমি আমার সাথে থাকবা, আমার কাজ সব সহযোগিতা তোমাকে করতে হবে। তো আলহামদুলিল্লাহ এই কাজ আমার জন্য মনে হয়েছে যে পরম সৌভাগ্য। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে ন্যাক্কারজনক জুডিশিয়াল মার্ডারের যে ক্ষেত্র তৈরি হচ্ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে, যুদ্ধাপরাধ বিচারের নামে, সেই বিচারে যাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে তাদেরকে ডিফেন্ড করার দায়িত্ব যদি বাংলাদেশের যাদের ভিতরে ন্যায়পরায়ণতা আছে, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আছে যারা জীবন দেওয়ার জন্য তৈরি ছিল, সেখানে আল্লাহ আমাকে বাছাই করেছেন এই কাজটা করার জন্য। আমার কাছে মনে হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে সুযোগ, এবং আমি আমার ব্যক্তি জীবন, অবসর, পরিবার, সন্তান সবার চেয়ে এই দায়িত্বকে বড় মনে করেছি, এবং যতটুকু সময় আমার মধ্যে ছিল আমি পুরোটাই এখানে ইনভেস্ট করার চেষ্টা করেছি। এবং সারা দুনিয়ার সাক্ষী, যখন আমরা কাজ শুরু করি তখন আমাদের সবচেয়ে বড় শত্রু ছিল তথ্য। আপনারা সবাই জানবেন, সারা দেশে ফ্যাসিবাদ বাংলাদেশে প্রথম নয়, সারা বিশ্বে তো প্রথম নয়। ফ্যাসিবাদের উত্থানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে দুটো: এক, যথাযথ বিরোধী দলের যথাযথ নেতৃত্বের অভাব; দুই, তথ্য অভাব অথবা গোপনীয়তা। গোপনীয়তা হচ্ছে এবং মানুষকে কথা বলতে না দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের সবচেয়ে বড় প্রয়োজনীয় একটা জিনিস। এটা যদি কোনো ফ্যাসিবাদ না থাকে, সে কোনো ফ্যাসিবাদই হতে পারে না। এবং এর সবচেয়ে প্রথম যে ট্রায়াল এরিয়া, যেটা দিয়ে ফ্যাসিবাদের বীজ বাংলাদেশে বপন হয়েছিল, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে। সেখানে তারা সবার আগে নিশ্চিত করেছিল যে বাংলাদেশের মিডিয়া, ম্যাস মিডিয়া, টেলিভিশন, পত্রিকা, তারা যেন একমাত্র সরকার তৎকালীন ফ্যাসিবাদের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভের বাইরে কেউ যেন কথা বলতে না পারে। তার জন্য আমরা দেখেছি খুব শুরুতেই যেসব মিডিয়াতে তার বিরুদ্ধে কথা বলার সম্ভাবনা থাকতে হবে তাদেরকে তারা বন্ধ করে দেয়। দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেয়, চ্যানেল 1 বন্ধ করে দেয়, আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়। একাধিক সাংবাদিককে গ্রেফতার করে নির্যাতন করা হয়, এবং আমাদের সম্পাদককে অনির্দিষ্টকাল জেলে বন্দি রাখা হয়, নির্যাতন করা হয়। তো আমরা যারা এই মামলায় নিয়োজিত ছিলাম, আমরা দেখলাম যে এই মামলায় যেসব জিনিসগুলো সরাসরি আইনের লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন, ন্যায় বিচারের লঙ্ঘন, সেগুলো নিয়ে বাংলাদেশের মিডিয়ায় কোথাও লেখা হচ্ছে না, কারণ দেখতে পাচ্ছে না কেউ। যদি কোনো পত্রিকা দেখে, সেই পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে। যদি কোনো টেলিভিশন বলছে, সেই টেলিভিশন বন্ধ হয়ে যাচ্ছে। যদি কোনো ব্যক্তি বলছে, তাকে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে কাউকে না কাউকে কথা বলতে হবে, বিশেষ করে আমরা যারা এই মামলায় নিয়োজিত আইনজীবী, এই বিষয়ে কথা বলার জন্য এর যে ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ আর কি হতে পারে। আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে সবচেয়ে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অডিয়েন্স। আল্লাহ যেহেতু আমাকে তৌফিক দিয়েছেন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার, আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন কয়েকটা দেশ ভ্রমণ করার, পশ্চিমাদের সাথে ওঠা বসার সুযোগ হওয়ার কারণে আমি বুঝতে পারতাম যে তাদের কোথায় অ্যাটেনশন আছে, কি তাদের প্রয়োজন, কোথায় তারা কি তাদের চাহিদা, তথ্যের চাহিদা। আমি সেই জন্য মামলার যে খুঁটিনাটি টেকনিক্যাল সাইটগুলো আছে, আপনারা সবাই এখানে সবাই ঢাকা ইউনিভার্সিটির বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপীঠের ছাত্ররা, আপনাদেরকে বুঝবেন যে যারা উন্নত বিশ্ব, বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং ডেভেলপ ওয়ার্ল্ড, সেখানে আপনাকে কখনো কনক্লুশন টানতে হয় না। আপনি বলতে হয় না ও ফ্যাসিবাদ, আমরা এখন বাংলাদেশে বলছি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ,
মনে রাখবেন ইন্টারনেট অডিয়েন্সকে বলতে হয় না এটা ফ্যাসিবাদ, আপনি শুধু বলবেন যে এখানে মত প্রকাশের স্বাধীনতা নেই, এখানে মানুষের মৌলিক অধিকার নেই, কনক্লুশন তারা টেনে নেবে। তো আমি সেই কাজটা করছিলাম। প্রতিদিন যখন বিচারের কাজ শেষ হতো আমি কোর্টের চেম্বারে যেয়ে এই মামলার খুঁটিনাটি দিকগুলো নিয়ে একটা পোস্ট দিতাম ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, ব্লগে। এবং ধীরে ধীরে এই পোস্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের অ্যাটেনশন ড্র করতে সম্মত হয়েছিল। তারা শুধু এটা পড়তো তাই না, তারা আমার সাথে যোগাযোগ করতো এবং এর বিস্তারিত ব্যাখ্যা জানতে চাইত। এবং এই কাজটাই তৎকালীন ফ্যাসিবাদদের জন্য চোখের সুর হয়ে দাঁড়ায়। আপনারা মনে রাখবেন যে বাংলাদেশের যে কূটনীতিক মহল, তারা অনেক কিছু মনে করে, তাদের ব্যাপারে অনেক ভুল ধারণা আছে। এটা টেকনিক্যাল টার্ম আপনাদের জানা থাকা দরকার। বাংলাদেশের যারা কূটনীতিক মিশনে যারা আছে তারা হচ্ছে ওই সরকারের সাংবাদিক। এই দেশে কি হচ্ছে সেটা তাদের নীতি নির্ধারককে জানানোর দায়িত্ব হচ্ছে বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকদের, এটা তাদের প্রধান কাজ। আমাদের সাংবাদিকতার একটা অন্যতম গ্যাপ হচ্ছে তারা কোনো এক পক্ষের এক পেশের নিউজ প্রায় ছেপে দেয়। নিয়ম হচ্ছে কোনো একটা ঘটনার দুই পক্ষের কাছ থেকে এর জবাব জানতে হবে। যে অভিযোগ করছে তার কাছ থেকে শুনতে হবে, যার ব্যাপারে অভিযোগ তার কাছ থেকে এর উত্তর জানতে যেতে হবে, যে উনি বলছেন যে এই আপনার অভিযোগ, আপনার মত কি। যুদ্ধবন্দী যে আমরা দেখেছি যে আমাদের জামাত নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ ফলাও করে প্রচারিত হতো, কিন্তু জামাতের বক্তব্য প্রচারিত হতো না। যখন আসামের পক্ষে যখন সাক্ষী দিত তখন সেটা বড় হেডলাইন পেত, কিন্তু এই যে জেরায় যেসব ত্রুটি এসছে সেগুলো কোনো জায়গা পেত না। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে কূটনীতিক মহল জানতে চেত যে এই সাক্ষীর গ্যাপটা কি আছে, এই অভিযোগের কাউন্টার আর্গুমেন্টটা কি। এই তথ্যগুলো তারা সংগ্রহ করছিল। আমরা যারা যুদ্ধবাদ বিচারে আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিয়োজিত, সেটা আমরা ব্লগে, ফেসবুকে, টুইটারে কথা বলতাম এবং আমাদেরকে তারা যখন আমন্ত্রণ করতো আমরা তাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতাম। এবং আমরা যেটা বলতাম সেটা তারা সরকার পক্ষ হচ্ছে যেহেতু বলতো যে এই অভিযোগ আপনাদের বিরুদ্ধে, এর আপনাদের জবাব কি। এবং যেটা হয়েছিল যে বেশিরভাগের জবাব তাদের কাছে ছিল না। তারা প্রকাশ্যে বিচারপক্ষকে হস্তক্ষেপ করছিল, তারা এটা অস্বীকার করতে পারছিল না। তারা সাক্ষীকে ট্রাইব্যুনাল থেকে অপহরণ করে গুম করছিল, এটা তারা অস্বীকার করার সুযোগ ছিল না। আমরা যারা বিচার প্রক্রিয়ার সাথে জড়িত আইনজীবীদেরকে হয়রানি তারা করছিলেন আমি গুম হওয়ার আগে, এটার উত্তর তাদের ছিল না। যখন তারা দেখলো যে এর উত্তর তারা দিতে পারছে না, তখন তারা সিদ্ধান্ত নেন যারা কথা বলছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। তার ভিকটিম আমি, আজমি ভাই এবং হুমায়ুন কাদের চৌধুরী এবং অন্যান্য ভিকটিম যারা আছে যুদ্ধ মামলার সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে তারা টার্গেট করে।